Okay, guys, do you have any problem until lecture 5? And still, the latest lecture is on lecture 5. So, lecture 5 পর্যন্ত কি সবাই দেখেছো? জি স্যার। স্যার এই উইকে লেকচার ভিডিও আপ দিবেন না? হ্যাঁ দিব, আজকে হচ্ছে এই লেকচার 6 পাবা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই না? আগের লেকচারগুলোতে কোশ্চেন থাকলেও করতে পারো আর কি। আচ্ছা, আমাদের মিড নিয়েও কোনো কথা হয় নাই, রাইট? মিড এক্সাম নিয়ে। সবাই মিড এক্সামের ডেট কি জানো? না স্যার। হচ্ছে মিড নিয়ে তো আমরা কথাই বলি, জানবো কি হবে। ঈদের পরপরই কিন্তু মিড উইক। স্যার ডেটটা দিয়ে দিলে ভালো হয়, আজকে আমার আরেকটা কোর্সের মেবি ডেট দিয়ে দিবে, সেম ডেটে পড়লে আবার প্রবলেম। মিডের জি ওকে। মিড উইক হচ্ছে অগস্ট 8 to 13। এর মধ্যে হচ্ছে টিউসডে হচ্ছে বন্ধ আর কি। মানে তোমাদের মিড উইকের মধ্যে ক্লাস আছে তো দুইটা, একটা হচ্ছে অগস্ট 8 আর একটা হচ্ছে অগস্ট 11। এর মধ্যে 11 তারিখ হচ্ছে বন্ধ, গভর্নমেন্ট হলিডে। সো সেই ক্ষেত্রে আম, এই তো কয় তারিখ? ও 9 তারিখে। আচ্ছা, তাহলে 9 তারিখে দাও নাকি? 9 তারিখে দিতে কারো কোনো আপত্তি আছে? স্যার 11 তারিখ বন্ধ? হ্যাঁ, 11 তারিখে বন্ধ। তাহলে তো আমার দুইটা মিট পড়ে যাবে 9 তারিখে। হ্যাঁ, আমার দুইটা হয়ে যায় স্যার। দুটো হয়ে যায়। আর কোনটা? আরেকটা হচ্ছে হিস্ট্রি 103, ওটা তো স্যার সিওডি, ওটা তো চেঞ্জ করবে না। হ্যাঁ, না আমরা ইয়া করতে চাই, সিওডি কোর্স না? জি ওকে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, যেটা হচ্ছে ধরো এখন তো কোনো ইয়া নেই, মানে যে আমাদের যেহেতু অনলাইনে, তো ওই দিন ওই সময় নিতে হবে এমন তো কোনো কথা নেই। ওকে। জি স্যার। সো এমন হতে পারে ধরো অনলাইনে তো দিবা, 11 তারিখেই দিলা, তোমরাই দিলা আর কি, নিজেরা নিজেরা দিবা। Okay? জি স্যার। মানে এখন আর বন্ধ তো সমস্যা কি, বন্ধের সময় তো মানে আমাদের তো আসলে যাই হোক বাসা থেকেই করতে হবে। তো আচ্ছা, 11 তারিখেই দিও। হ্যাঁ, আমি কোয়েশ্চেন হচ্ছে দিয়ে দিব আগে থেকে, তোমাদের হচ্ছে সময় দেওয়া হবে, এনাফ টাইমই দেওয়া হবে। ওকে। জি আর এমনি মিড টার্মে তো এমসিকিউ ট্রু ফলস থাকবেই, আর সাথে যদি কিছু রিটেন কোশ্চেন দিই সেগুলো আমি তোমাদেরকে জানাই দিব আগে থেকেই, যে রিটেন কোশ্চেন দিব কি দিব না। ঠিক আছে? জি স্যার। আর তোমরা এনাফ সময়ই পাবা এক্সাম শেষ, মানে এক্সাম শেষ করার জন্য এনাফ টাইম হাতে পাবা আর কি।
ভিডিও লেকচার অবশ্য একটু কম দেওয়া আছে, এটার ভিডিও লেকচার আপ করার গতি বাড়াতে হবে আর কি। Prokaryotic cell and okay. স্যার জি স্যার। স্যার আমাদের মিড কত নম্বর লেকচার পর্যন্ত হবে? মিড দাঁড়াও, এখন তো ডিসাইড করি নাই। এক সেকেন্ড দাঁড়াও, কত নম্বর লেকচার পর্যন্ত মিড দেওয়া যায় না? আচ্ছা, কত নম্বর লেকচার না বলে টপিকস বলি আর কি, ঠিক আছে? আমরা তো কুইজ দিয়েছিলাম হচ্ছে যে তোমার লেকচার 2 পর্যন্ত আর কি। জি স্যার। তারপর তোমার লেকচার 3 ছিল হচ্ছে ডেভেলপমেন্ট অফ ল্যাবরেটরি টেকনিক্স, তারপর হচ্ছে স্কোপ অফ মাইক্রোবায়োলজি, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। যেটা হবে লেকচার, আচ্ছা লেকচার যদি বলি তাহলে লেকচার 6, লেকচার 7 পর্যন্ত থাকতে পারে, হ্যাঁ? অথবা লেকচার 7 পর্যন্তই থাকবে আর কি। ওকে, কারণ এরপরে আর দুইটা লেকচার থাকবে, একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক পর্যন্ত তো হয়ে গেছে, তো এরপর আমরা হচ্ছে ইউক্যারিওটিক সেল দেখবো, তারপরে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার সিস্টেমিক ক্লাসিফিকেশন দেখবো আর কি, হ্যাঁ? সো 6, 7 নম্বর লেকচার পর্যন্ত। জি স্যার। আচ্ছা, মিডের আগে একটা কুইজ দেওয়া কি ডিফিকাল্ট হয়ে যায়? মিড হচ্ছে কয় তারিখে? মিড যদি আমরা হচ্ছে 11 তারিখে দেই, মিডের আগের উইকে একটা কুইজ দিতে পারবো না? ডিফিকাল্ট হয়ে যায় নাকি মিডের আগের উইকে কুইজ দেওয়া? দেখি না কি স্যার, অবস্থা। আমরা দিতে পারবো, ভালো হবে। দিতে পারবো, ভেরি গুড। দেখি মিডের আগের উইকে কি অবস্থা। আচ্ছা, মিডের আগের উইকে অবশ্য ক্লাস আছে আমাদের একটাই, 4 তারিখে আর কি। আচ্ছা ওকে, চিন্তা করে নিই, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কিছুটা আলোচনা করতে পারবো।
আচ্ছা, কোচ পোস্টুলেটটা সবাই ঠিক মতো বুঝছিল তো? কোচ পোস্টুলেট এবং কোচ পোস্টুলেটের মডিফিকেশন গুলো নিয়ে ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যে কিভাবে হচ্ছে একটা প্যাথোজেন এবং ডিজিজের মধ্যে রিলেশন তৈরি করা হয় আর কি। স্যার কারণ হ্যাঁ জি স্যার। স্যার মডিফিকেশনটা আর একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, মডিফিকেশনটা নিয়ে এখনো সন্দেহ আছে? একটু একটু। আচ্ছা, অসুবিধা নাই, ওকে এক্সপ্লেন করতেছি, বসে থাকাতে এক্সপ্লেন করে ভাবে। তো কোচ পোস্টুলেট আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটার ব্যাপারে খুবই ক্লিয়ার আইডিয়া থাকা দরকার আছে। ইনফেকশিয়াস মানে ফিউচারে তোমরা কে কি নিয়ে কাজ করবে সেটা তো আসলে এখন মানে বলা ইম্পসিবল। তোমরা জাস্ট হচ্ছে এনরোল করেছো মাইক্রো মানে অনার্সে, সো কিন্তু যদি ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে যারা কাজ করতে চাও তাদের জন্য কোচ পোস্টুলেট খুব ইম্পর্টেন্ট আর কি। কারণ আমরা নর্মালি যেভাবে ভাবি যে হচ্ছে একটা সামওয়ান গেট সিক, তারপর হচ্ছে টেস্ট করো, টেস্ট করার পর দেখো কি মাইক্রো অর্গানিজম আছে, বলে দাও এই মাইক্রো অর্গানিজম দিয়ে ডিজিজ হয়ে গেছে। ব্যাপারটা সিম্পল না কিন্তু। কিন্তু তখন আমরা একদম শিওরলি বলতে চাই যে ওকে ঠিক আছে, এই মাইক্রো অর্গানিজম দিয়ে এই ডিজিজটা হয়েছে, তখন হচ্ছে অনেকগুলা তোমার থিওরি হচ্ছে কারেক্ট হতে হয়, মানে অনেকগুলা অলরেডি প্রপোজ পোস্টুলেট, যেগুলো পোস্ট পোস্টুলেট বলি আমরা, এই সবগুলা থিওরি হচ্ছে ওই ডিজিজ এবং মাইক্রো অর্গানিজমটার সাপেক্ষে সত্য হতে হয় আর কি, প্রুফ করতে হয়। এবার এখানে তোমরা একটা কোশ্চেন করতে পারো যে তাহলে যে নতুন যে মানে সার্স কভ 2 কোভিড-19 এর ক্ষেত্রে এত দ্রুত আসলে কিভাবে বলে দিল? তো এই ডিজিজ অ্যান্ড প্যাথোজেনের রিলেশন এস্টাবলিশ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর কি। এখন আসলে দ্রুত বলা যায়, এর কারণ হচ্ছে এই মডার্ন মলিকিউলার টেকনিক থাকার কারণে আর কি। এটা যাই হোক, ওই লিমিটেশন গুলা আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। লিমিটেশন না, তুমি তো বলছিলে মডিফিকেশন, না কি জানি কোশ্চেন করছিল? জি স্যার, মডিফিকেশন। ওকে, মডিফিকেশন। আচ্ছা, স্লাইড তো দেখা যায় না? জি স্যার। ওকে, আচ্ছা, মডিফিকেশন বুঝতে গেলে তো সবার আগে অরিজিনাল মানে কোষ পোস্টুলেট নিয়ে তো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে যে কোষ পোস্টুলেটের যে চারটা পোস্টুলেট, এই চারটা পোস্টুলেটে কি বলেছে? না স্যার। ওকে, গুড। যদি না থাকে দেন কোষ পোস্টুলেটের লিমিটেশন গুলো তো বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মডিফিকেশন নিয়ে কথা বলতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা, মডিফিকেশনের এখানে যে কয়টা পয়েন্ট দেওয়া আছে, এই শুধু এগুলাই না মডিফিকেশনের, সব মডিফিকেশন না আর কি, কিন্তু এগুলো হচ্ছে মানে বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মডিফিকেশন প্রপোজ করেছিল আর কি। তো এইটা হচ্ছে কাইন্ড অফ একটা কম্পাইল ভার্সন আর কি। ওকে, যেটা বেসিক্যালি হুইচ ওয়াজ কম্পাইলড বাই ফ্রেডরিক অ্যান্ড রেলম্যান। মানে অরিজিনাল কোর্স পোস্টুলেটের যেমন চারটা পয়েন্ট আছে, ওইটা ফিক্সড, প্রপোজ চারটা পোস্টুলেটই প্রপোজ করেছিল, কিন্তু মডিফিকেশনের ব্যাপারটা ওরকম না যে চারটা মডিফিকেশন, পাঁচটা মডিফিকেশন, নট লাইক দ্যাট। ওকে, সো আচ্ছা, মডিফিকেশনের প্রথম থেকে শুরু করি। প্রথমটা কি বলছে যে a nucleic acid sequence belonging to a putative pathogen should be present in most cases of an infectious disease. ওকে, আচ্ছা, প্রথমে এই পর্যন্ত কি যে ধরো someone gets sick and you are suspecting that this microbes is causing this disease, মানে তোমার মানে তুমি একটা মাইক্রোবসকে সাসপেক্ট করতেছো যে এই মাইক্রোবসটা হচ্ছে এই ডিজিজটা করতেছে। তাহলে সেক্ষেত্রে এই মাইক্রোবসটার অরিজিনাল কোষ পোস্টুলেট অনুযায়ী কি ছিল, যে এই মাইক্রোবসটাকে হচ্ছে এই ডিজিজ যাদের যাদের হচ্ছে সবার মধ্যেই থাকতে হবে।
অরিজিনাল কোর্স প্রসিডিউরটা ছিল এইটা নাকি, যে সাসপেক্টেড যে মাইক্রো অর্গানিজম সেটাতে হচ্ছে সব অসুস্থ ব্যক্তি থেকে অসুস্থ ব্যক্তির মধ্যেই প্রেজেন্ট থাকতে হবে আর কি। কিন্তু মডিফিকেশনে যেটা বলছে যে পুরো মাইক্রো অর্গানিজমটা না, এই আমাদের যে সাসপেক্টেড মাইক্রো অর্গানিজম সেটার যে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, সেই নিউক্লিক অ্যাসিডটা প্রেজেন্ট থাকতে হবে ইন মোস্ট অফ দ্য কেসেস অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। ধরো 100 জন মানুষ অসুস্থ হয়ে গেছে, তো 100 জনের মধ্যে যে অলমোস্ট 100 জন অথবা ধরো 90-95 এরকম আর কি, যে সবার মধ্যেই প্রেজেন্ট থাকতে হবে আর কি এটা। হ্যাঁ, পুরো মাইক্রো অর্গানিজম নিয়ে এখানে কথা বলা হচ্ছে না, নিউক্লিক অ্যাসিডটা নিয়ে। ওকে, এখন যে ওকে, তারপরে কি যে মাইক্রোবিয়াল নিউক্লিক অ্যাসিড শুড বি ফাউন্ড প্রেফারেন্সিয়ালি ইন দোজ অর্গানস অ্যান্ড গ্রোস anatomic sites known to be diseased and not in those organs that lack pathology. আমরা যখন কোনো মাইক্রোবস দিয়ে বা প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড হই, আমাদের বডির সব অর্গান বা টিস্যু কিন্তু ইনফেক্টেড হয় না। ফর এক্সাম্পল, এই যে কোভিড-19 ইনফেকশন করে কোথায়? সেটা হচ্ছে মেজরিটি ইনফেকশন করে আমাদের লাগে, কিছু ইনফেকশন করে হচ্ছে গাটেও কিন্তু ইনফেকশন করে, ঠিক আছে? এখন ধরো তুমি বলতে চাচ্ছ যে ধরো লাং ইনফেকশন, যে কোভিড-19 দিয়ে আমাদের লাং ইনফেকশন হচ্ছে, সো কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিড লাঙে থাকতে হবে, ফুসফুসে থাকতে হবে, হ্যাঁ, যেটাকে বেসিক্যালি আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি আর কি। অন্য জায়গায় থাকলে কিন্তু হবে না। মানে ডিজিজে ইনফেকশন হয়েছে লাঙে, তুমি হচ্ছে মাইক্রোবসটাকে খুঁজতেছো হচ্ছে অন্য অর্গানে, যে অর্গানগুলোতে কোনো মানে ইনফেকশন হয়নি আর কি, যে অর্গানগুলো নর্মাল সেই অর্গানে থাকলে হবে না আর কি। ইনফেকশনটা যে অর্গান বা টিস্যুতে হচ্ছে, তোমার পুটেটিভ মাইক্রো অর্গানিজমের নিউক্লিক অ্যাসিড সেই অর্গান বা টিস্যুতেই পাওয়া যেতে হবে, ঠিক আছে? যে এই মডিফিকেশনটা কেন আনা হয়েছিল এটা জানো? মানে কি গেস করো, ধরো এই মডিফিকেশনটা কেন দরকার ছিল, যে পুরো মাইক্রো অর্গানিজম নিয়ে সমস্যা কি? এনি আইডিয়া? কেউ তার মতো করে ব্যাখ্যা দিতে পারবা যে কেন আসলে মডিফিকেশনের ক্ষেত্রে যে এই যে প্রথম যে মডিফিকেশনের কথাগুলো বলা হচ্ছে, মানে ভয় আমরা কেন আমাদের পুরো মাইক্রোবস দিতে সমস্যা কি, নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট কেন করবো? হোয়াই নট দ্য হোল মাইক্রো অর্গানিজম? কি মনে হয়? এনি আইডিয়া? যার যা মনে যা আসতেছে সেটাই বলো, অসুবিধা নেই। কারো মনে কিছু আসতেছে না? মাইক্রোবসের ডিজিজ করার জন্য যে পাওয়ারটা ওইটা তার নিউক্লিক অ্যাসিডে থাকে। হ্যাঁ, দ্যাটস ট্রু। বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডই হচ্ছে সবকিছু, রাইট? নিউক্লিক অ্যাসিড ইজ এভরিথিং, যে সবকিছু হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যেই থাকে। এই ধরো আমাদের হিউম্যানের যতগুলো ট্রেট আছে, ট্রেট মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আর কি, এভরিথিং। আমাদের শারীরিক ক্যারেক্টারিস্টিক্স, আমাদের ধরো ইন্টারনাল যে ক্যারেক্টারিস্টিক্স, যে আমাদের ধরো কারো হচ্ছে ডাইজেশন পাওয়ার বেশি, কারো ডাইজেশন কম, সবকিছু এভরিথিং। হ্যাঁ, এভরিথিং তো সবকিছুই হচ্ছে নিউক্লিক অ্যাসিডই থাকে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি এটা কারণ কি, যে ঠিক আছে ধরো কেউ একজন অসুস্থ হয়ে গেছে এবং তার লাঙে ধরো ইনফেকশন হয়েছে আর কি। সো ইন দ্যাট কেস তুমি যদি করতে চাও, আমি ডিটেক্ট করতে চাচ্ছি যে এই মাইক্রোবস দিয়ে লাঙে ইনফেকশন হয়েছে, কনভেনশনাল ওয়ে কি? মাইক্রো অর্গানিজম ডিটেকশনের কনভেনশনাল ওয়ে হচ্ছে কালচার করা। মানে আমরা হচ্ছে যে কালচার মিডিয়ার কথা মনে আছে না, যে নিউট্রিয়েন্ট অ্যাগার, আমরা কোনটা 3 নম্বর চ্যাপ্টারে তো পড়েছিলাম না? জি স্যার। তো কনভেনশনাল ওয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই টিস্যু থেকে ওই মাইক্রো অর্গানিজমটা কালচার করতে হবে। But the real fact is we can culture only very few microbes. মানে যত ধরনের মাইক্রোবস আছে দুনিয়াতে, তার মধ্যে খুব অল্প সংখ্যকই কালচার করা যায়। সো কালচার মেথডে আসলে ডিটেকশন করা, মানে বেশিরভাগ মাইক্রো অর্গানিজম আমরা কালচার মেথডে ডিটেক্ট করতে পারি না। কারণ হচ্ছে
ওদেরকে মানে বেশিরভাগ মাইক্রোবসকে আমরা এখনো কালচার করার মতো টেকনিক ডেভেলপ করতে পারিনি। ইন কন্ট্রাস্ট নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করা মাচ ইজিয়ার, কারণ এখন মডার্ন টেকনিক বের হয়ে গেছে। কোভিড-19 কোন নিউক্লিক মেথডে করা হয়? কোভিড-19 এর ক্ষেত্রেও তো হচ্ছে আমরা ওই মানে টেস্টের কথা সবাই শুনতেছি না, যে আরটিপিসিআর সব দিকে শোনা যাচ্ছে। আরটিপিসিআর এ কি ডিটেক্ট করা হয় কোভিড-19 এর? জানো না সবাই আরটিপিসিআর দিয়ে কোভিড-19 এর কি ডিটেক্ট করা হয়? নো আইডিয়া? আরটিপিসিআর দিয়ে কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হয়। পুরো নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করা হয় না, পার্ট। হ্যাঁ, এমন একটা পার্ট ডিটেক্ট করা হয় যে পার্টটা হচ্ছে এক্সক্লুসিভ টু কোভিড-19। যে বিভিন্ন যে অর্গানিজম আছে, ধরো বিভিন্ন, আচ্ছা ধরো দুইটা ভাইরাস বা দুইটা ব্যাকটেরিয়া, এদের নিউক্লিক অ্যাসিড কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয় না। নিউক্লিক অ্যাসিড হচ্ছে বেশিরভাগই হচ্ছে সিমিলারই হয়। হ্যাঁ, দেখা যাবে যে দুইটা ডিফারেন্ট ভাইরাস হয়তোবা 80% সিমিলার থাকবে নিউক্লিক অ্যাসিড, অথবা এমনও আছে যে 90% এর বেশি সিমিলার আর কি। ওকে, অল্প কিছু পোর্শনই মানে নিউক্লিক অ্যাসিডের অল্প কিছু পোর্শনই ডিফারেন্ট হয় আর কি। তো আমরা যখন নিউক্লিক অ্যাসিড দিয়ে কোনো মাইক্রোবসকে ডিটেক্ট করতে চাই, তখন আমাদের টার্গেট করতে হয় ওই এক্সক্লুসিভ সিকোয়েন্স গুলাকে, যেটা হচ্ছে পার্টিকুলারলি ওই মাইক্রোবসটাতেই আছে, অন্য কারো কাছে নেই। ওকে, তো এখানে যখন বলা হচ্ছে যে এই যে মানে এই যে প্রথম মডিফিকেশনটাতে যে আমরা পুটেটিভ প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স ডিটেক্ট করব, এক্ষেত্রে আসলে ডিটেক্ট করতে হয় যে যেই সিকোয়েন্সটা ওই পুটেটিভ প্যাথোজেনের জন্য এক্সক্লুসিভ হবে। তখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা কি তাহলে পুরো নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি না? আমরা একটা পোর্শন কেন ডিটেক্ট করব? ডেফিনেটলি পুরো নিউক্লিক অ্যাসিড আমরা ডিটেক্ট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সময়ও বেশি লাগবে, এফোর্টও বেশি দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি পুরো নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে চাই, এই ক্ষেত্রে আমাদের একমাত্র অপশন হচ্ছে সিকোয়েন্সিং করা আর কি। তো আগে সিকোয়েন্সিং ব্যাপারটা অনেক কস্টলি ছিল আর কি, অনেক টাইম কনজিউমিং ছিল, অনেক কস্টলি ছিল আগে আর কি। তো এখন হচ্ছে সিকোয়েন্সিং এর নতুন নতুন মানে অ্যাডভান্স টেকনোলজি আসছে এখন। এই অ্যাডভান্স টেকনোলজির কারণে সিকোয়েন্সিং করতেও খুব কম সময় লাগে এবং কস্টও সিগনিফিকেন্টলি কমে আসছে আর কি। সেই জন্য এখন হচ্ছে পুরো সিকোয়েন্স ইজি ডিটেক্ট করা সম্ভব। তারপরে স্টিল নাও আসলে যে কস্ট, সেই কস্ট দিয়েও এখন মানে ওই সবগুলার সিকোয়েন্স করা সম্ভব না। অলদো দ্য কস্ট হ্যাজ বিন রিডিউস সিগনিফিকেন্টলি, বাট স্টিল মানে একদম সবার ডিটেকশনের জন্যই আমরা এই সিকোয়েন্সিং এখন ইউজ করতে পারি না। বাট আই হোপ উইদিন ফিউ ইয়ার্স মেবি সিকোয়েন্সিং উইল বি মাচ মোর চিপার। ইন দ্যাট কেস সিকোয়েন্সিং এ হয়তো বা করা হবে। আচ্ছা, যাই হোক, এটা তো গেল। তারপরে পয়েন্ট হচ্ছে কি যে fewer or no copies of pathogen associated nucleic acid sequence should occur in host or tissue without disease। ঠিক আছে, প্রথম পয়েন্টে ছিল যে যে অসুস্থ তার মধ্যে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা পেতে হবে পুটেটিভ মাইক্রো অর্গানিজমের, এবং ওই টিস্যু বা অর্গানে পেতে হবে যেখানে হচ্ছে ইনফেকশনটা হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা সুস্থ তাদের মধ্যে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা মানে পুটেটিভ প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা থাকবে না, আর যদি থাকলেও খুব অল্প পরিমাণ থাকতে পারে। ফিওয়ার অর নো কপিস, আইদার থাকবে না, আর যদি থাকেও খুব অল্প পরিমাণে থাকতে পারে। থার্ড পয়েন্ট, with resolution to disease, the copy number of pathogen associated nucleic acid sequence should decrease or become undetectable। ঠিক আছে, ধরো একজন হচ্ছে খুব অসুস্থ, খুব অসুস্থ, ধরো হচ্ছে তার লাঙে ইনফেকশন হয়েছে বা যে কোনো একটা অর্গান চিন্তা করে নাও আর কি। খুব অসুস্থ, তার লাঙে ইনফেকশন হয়েছে, তুমি হচ্ছে সেই লাং টেস্ট করে সেখানে হচ্ছে কিছু পুটেটিভ মানে কিছু ধরো কয়েকটা পুটেটিভ মাইক্রোবসের নিউক্লিক অ্যাসিড
তুমি ডিটেক্ট করছো হি ইজ ভেরি সিক, ওকে, দ্যাট পারসন ইজ ভেরি সিক এন্ড ইউ হ্যাভ ডিটেক্টেড নিউক্লিক অ্যাসিড অফ সেভারাল মাইক্রোস ফ্রম দেয়ার। এখন হচ্ছে সে সুস্থ হয়ে যাচ্ছে, রেজলিউশন অফ দ্য ডিজিজ, হ্যাঁ, সুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে দেখলে যে একটা প্যাথোজেনের বা একটা মাইক্রোবসের নিউক্লিক অ্যাসিডের পরিমাণও কমে যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং যখন ওই ব্যক্তিটা মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ওই প্যাথোজেনটার নিউক্লিক অ্যাসিড মানে খুবই ডিক্রিজ করেছে, অলমোস্ট আনডিটেক্টেবল হয়ে গেছে আর কি, ঠিক আছে, ওকে। আর যদি উল্টাটা ঘটে, যে ওই মানুষটা যদি আবার কেউ যদি অসুস্থ হয়ে যেতে থাকে, তখন হচ্ছে ওই মানুষটা না, ধরো একজন সুস্থ মানুষ, সে হচ্ছে অসুস্থ হয়ে গেছে, তার ধরো লাং ইনফেকশনই দেখা দিচ্ছে এবং আস্তে আস্তে সে তার কন্ডিশন সিভিয়ার হচ্ছে, মানে আরো অসুস্থ হয়ে যাচ্ছে, তার লাং ইনফেকশন বাড়তেছে। এবং তখন যদি দেখো তোমার সেই পুটেটিভ মাইক্রোবসের নিউক্লিক অ্যাসিডের পরিমাণ তার মধ্যে বাড়তেছে, আরো মানে যত অসুস্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ তত বাড়তেছে আর কি, ওকে। তাহলে এটা একটা পজিটিভ রিলেশন বা পজিটিভ কোরিলেশন প্রকাশ পায় এতে, রাইট, যে অসুস্থ হয়ে যাচ্ছে ওই পজিটিভ মাইক্রোবসের নিউক্লিক অ্যাসিড বাড়তেছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে পজিটিভ মাইক্রোবসের নিউক্লিক অ্যাসিড কমে যাচ্ছে, ওকে। যদি এরকম একটা পজিটিভ কোরিলেশন দেখা যায় পার্সন এবং মাইক্রোবসের মধ্যে, ঠিক আছে, তাহলে এটা একটা ইন্ডিকেশন করে যে মেবি এই মাইক্রোবসটা দিয়ে এই ডিজিজটা হচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে কি ছিল, এরপরে হচ্ছে when sequence detection predates disease or sequence copy number correlates with severity of the disease or pathology, the sequence disease association is more likely to be a causal relationship. এটা আসলে কি এই পয়েন্টটার কথাই বলছে, হ্যাঁ, ইটস কাইন্ড অফ রিডান্ডেন্স টাইপ, কিন্তু ঠিক আছে, ইটস কাইন্ড অফ রিডান্ডেন্ট টাইপস আর কি, রিডান্ডেন্স মানে অতিরিক্ত আর কি, ওকে। যে সিকোয়েন্স কপি নাম্বার কোরিলেটস উইথ সিভিয়ারিটি অফ ডিজিজ অর প্যাথোলজি, এটাই তো, যে অসুস্থ হয়ে যাচ্ছে, নিউক্লিক অ্যাসিডের পরিমাণ বাড়তেছে, বেসিক্যালি এই ক্ষেত্রে না এই এই পরের পয়েন্টের কথা বেশি বলছে আর কি, হ্যাঁ। যে ধরো ফর এক্সাম্পল যে একজনের মধ্যে মানে কিছু মাইক্রোবসের প্রেজেন্স ডিটেক্ট করা হলো, মানে এখনো ধরো অসুস্থ হয়নি, হ্যাঁ, that person is still okay, not sick, and you detected some microbes in him, হ্যাঁ, এখন ডিটেক্ট করার পরে হঠাৎ সে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে সে হচ্ছে মানে তার অসুস্থতা বাড়তে থাকলো, এবং অসুস্থতা বাড়ার সাথে সাথে দেখলা যে সেই যে মাইক্রোবসের যে যে মাইক্রোবসটা নিউক্লিক অ্যাসিড তুমি ডিটেক্ট করেছিলা সেটাও হতে বাড়তেছে, অসুস্থ হচ্ছে সেটাও বাড়তেছে। যদি এরকম হয় তাহলে হচ্ছে এটা একটা কি, এটা একটা ইন্ডিকেশন যে ওই মাইক্রোবসটা দিয়েই মনে হয় এই ডিজিজটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে the nature of the microorganism inferred from the available sequence should be consistent with the known biological characteristics of that group of organisms, okay. আচ্ছা, এটা হচ্ছে যে ফর এক্সাম্পল এই যে এবার কোভিড এর ক্ষেত্রে, হ্যাঁ, এই কোভিড এর ক্ষেত্রে যে প্রথমেই তো যে মানে ফার্স্ট কি চীনে হচ্ছে, এটা চায়নাতে হচ্ছে, এটা ইয়ে হলো, আউটব্রেক হলো আর কি, মানে চায়নাতে কিছু লোক অসুস্থ হয়ে যাচ্ছিল, অসুস্থ হওয়া শুরু করলো, আলটিমেটলি আউটব্রেক হলো আর কি, মানে অনেক লোক অ্যাট এ টাইম অনেক লোক হচ্ছে অসুস্থ হয়ে গেল, দিস ইজ আউটব্রেক, যে মানে অ্যাট এ টাইম অনেক বেশি লোক অসুস্থ হয়ে যাওয়া যখন শুরু করে আর কি, সেটাকে আউটব্রেক বলা হয়। এখন হঠাৎ ধরো একটা জায়গায় এরকম কোন একটা ডিজিজের আউটব্রেক হলো, ঠিক আছে, আউটব্রেক হওয়ার পরে ধরো তাদের পার্টিকুলার একটা কিছু হলো, ধরো কোভিড-19 এর ক্ষেত্রে কি মানুষজনের আসলে ওই লাং ইনফেকশন হলে যে ধরনের সিমটম দেখা দেয় সেই ধরনের সিমটমই মানুষের বেশি দেখা দিল আর কি। এখন হচ্ছে কিন্তু কোভিড-19 আরো ডিফারেন্ট কাইন্ড অফ সিমটম দেখা দিচ্ছে, বাট প্রথম দিকে হচ্ছে ওই লাং ইনফেকশনটাই মেইন সিমটম ছিল আর কি, মেইন সিমটম হিসেবে গ্রহণ করা হতো। তখন দেখা গেল ধরো একটা জায়গায় হঠাৎ করে অনেক লোক ইনফেক্টেড হয়ে গেল, ঠিক আছে। এখন যে সিমটম গুলা ফার্স্ট কি ধরো ডিজিজের প্রথমেই কিন্তু প্যাথোজেন আসে না, একটা ডিজিজের সবার প্রথমে আসে হচ্ছে সিমটম,
যে যে অসুস্থ ব্যক্তিদের মধ্যে কি কি সিমটম দেখা দিচ্ছে। হ্যাঁ, এখন সিমটম গুলোর উপর ধরো কোভিড-19 নিয়ে আমরা কথা বলছি, ধরো হঠাৎ করে বাংলাদেশে কোথাও অনেকগুলো লোক অসুস্থ হয়ে গেল, ঠিক আছে, ধরো বাংলাদেশে কোভিড-19 হচ্ছে, বাংলাদেশ থেকে কোভিড-19 কমপ্লিটলি চলে গেছে। হ্যাঁ, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কবে হবে ঠিক নেই, যাই হোক, ধরো বাংলাদেশ থেকে কোভিড-19 একদম কমপ্লিটলি চলে গেছে আর কি। হ্যাঁ, দেয়ার ইজ নো মোর করোনা ভাইরাস ইনফেকশন। এখন হঠাৎ করে এই অবস্থায় ধরো হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশের একটা জায়গায় হঠাৎ করে বেশ কিছু লোকজন অসুস্থ হয়ে গেল আর কি, এবং অসুস্থ হওয়ার পরিমাণটা বাড়তেছে, একটা আউটব্রেক হয়ে গেছে, এবং তাদের সিমটম গুলো এরকম যে লাং ইনফেকশন হচ্ছে, এবং করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলে মানুষজনের যেই ধরনের সিমটম দেখা দেয় সেই ধরনের সিমটম তাদের মধ্যে দেখা দিচ্ছে আর কি। হ্যাঁ, যে ধরো হচ্ছে জ্বর, ফিভার, তারপরে হচ্ছে অনেকের লাঙে হচ্ছে নিউমোনিয়ার মতো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিফিকাল্টি ব্রিদিং, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে, ওকে, কারো কারো হয়তো বা ডায়রিয়াও হচ্ছে। এখন সিমটম গুলো দেখে তুমি ধরো গেস করলা যে সিমটম তো হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশনের সাথে মেলে, ঠিক আছে, ওকে। এখন এরপর তুমি কি করলা, ওই অসুস্থ ব্যক্তিদের থেকে স্যাম্পল কালেকশন করে তুমি সেখান থেকে মাইক্রো ওই সিকোয়েন্স করলা আর কি। স্যাম্পল কালেকশন করে তুমি সিকোয়েন্স করলা, সিকোয়েন্স করে তুমি দেখলা যে হচ্ছে ওই মাইক্রোবসটা একটা সিকোয়েন্স থেকে কিন্তু আমরা গেস করতে পারি যে ওই মাইক্রো অর্গানিজমটার ক্যারেক্টারিস্টিক কেমন, ওকে। সিকোয়েন্স করে তুমি দেখলা যে তোমার যে তুমি যেই মানে প্যাথোজেনটা সিকোয়েন্স করলা ওই অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে, তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অলরেডি নোন, ঠিক আছে, যে অলরেডি নোন মাইক্রোবস যারা হচ্ছে ওই সিমিলার টাইপ অফ ডিজিজ করে তাদের সাথে ক্যারেক্টারিস্টিক মেলে। এক্ষেত্রে একটা পজিটিভ রিলেশন আর কি। হ্যাঁ, ধরো এইবার ধরো এই যে কোভিড-19 যখন আউটব্রেক হলো চীনে, খুব দ্রুত কিভাবে মানুষজন আসলে বলে দিল যে এটা হচ্ছে একটা করোনা ভাইরাস, কারণ এই টাইপের সিমিলার টাইপ আউটব্রেক এর আগেও হয়েছিল, এবং ওই সময় ওই অসুস্থ ব্যক্তিদের মধ্যে যে ধরনের সিমটম দেখা দিয়েছিল সেগুলোর সাথে এখনকার সিমটম গুলা মেলে। তোমার হচ্ছে 2004 or 2006 মনে নাই, ওই সময় তোমার হচ্ছে ওই মার্সের আউটব্রেক হয়েছে, না মার্স না, সার্স, সার্স যেটা আর কি। হ্যাঁ, সার্সের আউটব্রেক হয়েছিল, সেটাও চীনেও হয়েছিল আর কি। হ্যাঁ, চীনেই হয়েছিল। ওই সার্সও হচ্ছে আরেকটা করোনা ভাইরাস আর কি। এখন বর্তমান যে কোভিড-19 এটাকে তো বলা হয় সার্স 2 আর কি, ওকে। ওই যে প্রথম যে সার্স আউটব্রেক হয়েছিল তার ব্যতিক্রমী টাইপ। আচ্ছা, যাই হোক, চীনে যখন আউটব্রেক হলো, যে সিমটম গুলো দেখা দিয়েছে সিমটমের উপর বেস করে ডক্টররা বলছিল, কিন্তু কিছু ডক্টর কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে এটা সিমটম কিন্তু ওই যে 2004-এ যে সার্স আউটব্রেক হয়েছিল তার সাথে মিলে, সিমটম কিন্তু মিলে গেছে। প্লাস হচ্ছে এটা 2011 কি 12-এ মিডল ইস্টে একটা আউটব্রেক হয়েছিল আর কি, মার্স, ওটাও সেম আরেকটা করোনা ভাইরাস যে হয়েছিল, সিমটম গুলো ওইটার সাথে মেলে। তো বর্তমানে যে আউটব্রেকের পেশেন্টের যে সিমটম, তাদের সিমটম গুলো হচ্ছে সার্স এবং মার্স আউটব্রেকের সাথে মিলতেছে, ওকে। তারপর হচ্ছে এই আক্রান্ত ব্যক্তিদের থেকে স্যাম্পল কালেকশন করে যখন হচ্ছে প্যাথোজেনটা সিকোয়েন্স করা হলো, সিকোয়েন্স করার পরে দেখা গেল যে এদের মানে সিকোয়েন্স থেকে আমরা কিন্তু গেস করতে পারি যে এই প্যাথোজেনটা বা মাইক্রোবসটা ক্যারেক্টারিস্টিক্স কেমন আর কি। তো সিকোয়েন্স থেকে তারা দেখলো যে ক্যারেক্টারিস্টিক্স মেলে হচ্ছে কার সাথে, ওই সার্সের আউটব্রেক বা মার্সের আউটব্রেকে হচ্ছে যেই প্যাথোজেন গুলো ডিটেক্ট করা হয়েছিল তাদের সাথে, ওকে, সিমটমও মিলতেছে, ক্যারেক্টারিস্টিক্সও মিলতেছে। সো সেই ক্ষেত্রে এটা একটা কি পজিটিভ সাইন আর কি। তখন আমরা বলতে পারি যে মোস্ট প্রবাবলি মানে প্রপোজ করা যায় যে মোস্ট প্রবাবলি এবারে যে আউটব্রেকটা হয়েছে সেটার হচ্ছে এক ধরনের করোনা ভাইরাস, কারণ আগের যে প্রিভিয়াস আউটব্রেক গুলো হয়েছিল সেগুলো এই সিমিলার টাইপ আউটব্রেক করোনা ভাইরাস দিয়ে হয়েছিল আর কি, ওকে। সো এটা এখানে বলছে the nature of microorganism inferred from the available sequence should be consistent with the known biological characteristics of that group of organism, okay. আচ্ছা, তারপরে হচ্ছে ফাইনালি টিস্যু সিকোয়েন্স কোরিলেট শুড বি সাউট at the cellular level, okay.
an effort should be made to demonstrate a specific in situ hybridization on microbial sequence to areas of tissue pathology and to visible microorganisms or to areas where microorganisms are presumed to be located. বড় লাইনের মানে বোঝা শুরুতে একটু ডিফিকাল্ট হয়, সো যেটা করবা ভেঙে ভেঙে মানে বোঝার চেষ্টা করবে আর কি। ধরো প্রথম লাইনটা আমরা দেখি, টিস্যু সিকোয়েন্স কোরিলেটস শুড বি সাউট এট দ্য সেলুলার লেভেল। আচ্ছা, এমনিতে একটা পজিটিভ কোরিলেশনের কথা কিন্তু আমরা অলরেডি শুনলাম না, যেটা হচ্ছে যে একজন ব্যক্তি যত অসুস্থ হতে থাকবে তার মধ্যে ওই পুটেটিভ মাইক্রোবসটার নিউক্লিক অ্যাসিড তত বাড়তে থাকবে, আর যদি উল্টাটা ঘটে অসুস্থ থেকে সুস্থ হয়ে যাচ্ছে তাহলে কমতে থাকবে। তো এটা তো আমরা হচ্ছে বললাম যে সিমটমের সাথে, ওকে। কিন্তু আমরা জানি যে এটা মোটামুটি ইউজুয়ালি ইনফেকশাস যে মাইক্রোবস তারা আমাদের ফুল বডিকে এফেক্ট করে না, তারা পার্টিকুলার টিস্যুকে হচ্ছে পার্টিকুলার অর্গান বা টিস্যুকে হচ্ছে এফেক্ট করে, ঠিক আছে। সো এইখানে ওইটাই বলছে যে আমরা যে এই যে পজিটিভ একটা কোরিলেশন খুঁজতেছি মাইক্রোবসের সাথে ডিজিজের, এই কোরিলেশনটা আমাদের টিস্যু লেভেলে খোঁজা উচিত। টিস্যু লেভেলে খোঁজা উচিত মানে কি, ধরো আবার সেই লাং ইনফেকশনে আছে, যে লাং ইনফেকশন হলো, লাং ইনফেকশন মানে কি আমাদের লাং এর যে টিস্যু গুলো থাকে সেই টিস্যু গুলোকে ইনফেক্ট করবে। হ্যাঁ, যে আমাদের লাং এ ইনফেকশন হয়েছে, এখন ইনফেকশন যত বাড়তেছে, মানে সরি লাং এ ইনফেকশন হয়েছে, হ্যাঁ, এখন অসুস্থতা যত বাড়তেছে ওই লাং এ ইনফেকশনের পরিমাণ তত বাড়তেছে, ঠিক আছে। আবার যখন সুস্থ হয়ে যাচ্ছে লাং এ ইনফেকশনের পরিমাণ কমতেছে। এটাই এখানে বলছে যে আমাদের এই যে টিস্যু সিকোয়েন্সের যে কোরিলেশনটা সেটা ওই সেলুলার লেভেলে ডিটেক্ট করা উচিত, ঠিক আছে। যে লাং এ ইনফেকশন হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, লাং সেলগুলাই আরো বেশি ইনফেক্টেড হচ্ছে, আবার যখন সুস্থ হয়ে যাচ্ছে লাং সেলের ইনফেকশন কমে যাচ্ছে আর কি, ঠিক আছে। যেটা তো একটা যে হচ্ছে কোরিলেশন হচ্ছে টিস্যু লেভেলে ডিটেক্ট করা, ওকে। এখন এই টিস্যু লেভেলে আমরা যদি টিস্যু লেভেলে কোরিলেশন স্টাডি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে হবে কোথায়, টিস্যুতে, ঠিক আছে। তাহলে টিস্যুতে নিউক্লিক অ্যাসিড আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, ডিফারেন্ট টাইপের টেকনিক আছে, যে একদম টিস্যুতে যে পার্টিকুলার এই সেলেই হচ্ছে এই মাইক্রোবসটা ইনফেকশন করতেছে, ওকে। এইটা ডিটেকশন করার কিছু মেথড আছে। একটা খুব ফেমাস মেথড হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন মেথড। ইনসিটু হাইব্রিডাইজেশন মেথড কিভাবে করে এটা আসলে তোমরা এখন বুঝবো না, কারণ সেটা বুঝতে গেলে তার আগে আরো অনেক কিছু বুঝতে হবে আর কি। শুধু এতটুকু মনে রাখো, ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হয়, ঠিক আছে। ইনসিটু হাইব্রিডাইজেশন হচ্ছে আমরা একটা টেকনিক যেটা দিয়ে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হয়। পিসিআর দিয়ে কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করি, ওকে। পিসিআর দিয়ে আমরা ডিএনএ আরএনএ সবই ডিটেক্ট করতে পারি, তো আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা চাইলে ডিএনএ ডিটেক্ট করতে পারি, আমরা চাইলে মেসেঞ্জার আরএনএ ডিটেক্ট করতে পারি, কিন্তু ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়ে নর্মালি হচ্ছে আরএনএ ডিটেক্ট করা হয় আর কি, ওকে। এবং সব আরএনএ মেসেঞ্জার আরএনএ ডিটেক্ট করা হয়, ওকে। আপাতত একটু ভুলে যাও, তোমরা খালি মনে রাখো ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়েও হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি, ওকে। তাহলে এইটা আমরা কখন ব্যবহার মানে ইউজ করি ইনসিটু হাইব্রিডাইজেশনটা, ওকে। এখন ধরো লাং এ ইনফেকশন হয়েছে, হ্যাঁ, যে ডিজিজ নিয়ে আমরা কথা বলতেছি ইটস এ লাং ইনফেকশন, and now we want to detect the nucleic acid of the putative microorganism in the lung cell, ওকে। তো এটা করার জন্য লাং থেকে হচ্ছে যে অসুস্থ পারসন তার হচ্ছে লাং থেকে হচ্ছে বায়োপসি করে নিয়ে আসলো, বায়োপসি করলো, বায়োপসি মানে হচ্ছে লাং থেকে কিছু যে লাং এর যে অংশটা ইনফেক্টেড সেখান থেকে তুমি কিছু টিস্যু কেটে নিয়ে আসলা, টিস্যু মানে সেল আর কি, হ্যাঁ, টিস্যু তো সেল দিয়ে তৈরি, টিস্যু হচ্ছে কেটে নিয়ে আসলা, কেটে নিয়ে আসার পরে ওই যে টিস্যুটা নিয়ে আসছো ওই টিস্যুর মধ্যেই তুমি ইনসিটু হাইব্রিডাইজেশন টেকনিকটা দিয়ে ওই টিস্যুর ডিটেক্ট করতে পারবা যে ওই টিস্যুর মধ্যেই হচ্ছে ওই মাইক্রোবসটা আছে, ওকে। এখন পর্যন্ত ইনসিটু হাইব্রিডাইজেশনটাই মোস্ট ফেমাস আর কি, মানে এটা একদম পার্টিকুলার, একদম তুমি স্পেসিফিক্যালি বলতে পারবা এই টিস্যুর এই সেলগুলাতেই হচ্ছে এই মাইক্রোবসটা আছে আর কি, ইনফেকশনটা হয়েছে।
আচ্ছা, এই যে কোভিড-19 কি টাইপের ভাইরাস? আরএনএ না ডিএনএ? আরএনএ ভাইরাস। ইয়া, এক্স্যাক্টলি। এবং পিসিআর দিয়ে কোভিড-19 এর এই আরএনএ কিন্তু ডিটেক্ট করা হয়। ওকে? সেই যে অ্যান্টিবডি ডিটেকশন যে, আচ্ছা এটা এই মডিফিকেশন নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, এই যে কোভিড-19 এ বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে কথা শোনা যাচ্ছে না, ধরো অ্যান্টিবডি টেস্ট, তারপরে হচ্ছে পিসিআর টেস্ট। এই দুইটার বেসিক ডিফারেন্সটা জানো? মানে জানো তো যে পিসিআর টেস্টে আমরা কি ডিটেক্ট করি আর অ্যান্টিবডি টেস্টে মানে কি ডিটেক্ট করি? তোমার কোনো না আইডিয়া নেই? আচ্ছা, আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, একটা আইডিয়া নিয়ে রাখো। মাইক্রোবায়োলজি দৃষ্টান্ত তোমরা আবার জিজ্ঞেস করতে পারে লোকজন, পরে না পারলে আবার লোকজন কথা শুনে না। মানে পড়া শুরু করার আগে লোকজন হচ্ছে জাজমেন্টাল হয়ে যায়। আচ্ছা, যেটা হচ্ছে যে ধরো একটা, এই যে ধরো কোভিড-19 আছে, কোভিড-19 নিয়ে কথা বেশি হচ্ছে তো এটাই বলি। কোভিড-19 তো একটা ভাইরাস আর কি, হ্যাঁ। এ হচ্ছে যখন আমাদের বডিতে ঢোকে, মানে আমাদেরকে ইনফেক্ট করে, তখন আমাদের বডিতে ইনফেকশন হতে পারে আর কি, হ্যাঁ। সবার হবে এমন কোনো কথা নেই, হতে পারে। আচ্ছা, এখন এই কোভিড-19 যে ভাইরাস, এই কোভিড-19 এর মধ্যে যা আছে সে নিজে পুরোটাই হচ্ছে, সবকিছু হচ্ছে অ্যান্টিজেন আর কি। ধরো কোভিড-19 এর মধ্যে কি আছে আমরা জানি, এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ শুধু তো আরএনএ না, এই আরএনএ এর পাশে একটা প্রোটিনের কোট আছে, হ্যাঁ প্রোটিন আছে। প্রোটিনের বাইরে হচ্ছে আবার একটা কি আছে, একটা ইনভেলাপ আছে আর কি, হ্যাঁ, কার্বোহাইড্রেটের ইনভেলাপ। ওকে, সো তার মানে এটা একটা ইনভেলাপড আরএনএ ভাইরাস। মানে এই আরএনএ ভাইরাসটা একটা ইনভেলাপ দিয়ে, একটা খাম দিয়ে ঘিরে থাকে আর কি, হ্যাঁ। সেই ইনভেলাপের মধ্যে আবার এরকম কাটা কাটা আছে, এই জন্য এটার স্পাইক, এগুলোকে স্পাইক বলা হয়। এই সবকিছুই কিন্তু হচ্ছে অ্যান্টিজেন আর কি। ওই কোভিড-19 এর যে ইনভেলাপ সেটাও, তারপরে যে আরএনএ, মানে যে কোভিড-19 এর যে নিউক্লিক অ্যাসিড, তার মানে আরএনএ, সেগুলা এগুলা হচ্ছে সবই কিন্তু অ্যান্টিজেন। তো যখন আমরা একটা প্যাথোজেনকে ডিটেক্ট করতে চাই, তখন আমরা সরাসরি তার যে বডি পার্ট, মানে যেগুলোকে আমরা অ্যান্টিজেন বলতেছি, এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। আমরা নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে পারি, ওকে। অথবা হচ্ছে আমরা যদি এই যে তার যে এনভেলপ যেটা, এটাও তো তার বডি পার্ট, এটাও আমরা ডিটেক্ট করতে পারি। এগুলোকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। যখন শুনবো যে কোভিড-19 এর অ্যান্টিজেন টেস্ট, তখন বুঝবা যে আমরা কোভিড-19 এর একটা বডি পার্টকে ডিটেক্ট করতেছি। সেই বডি পার্টটা তার এনভেলপও হতে পারে, তার কোনো প্রোটিন হতে পারে, তার আরএনএ বা ডিএনএও হতে পারে। ওকে, তো এখন পর্যন্ত কোভিড-19 এর যে টেস্ট ইউজ করা হচ্ছে সেটাতে বেসিক্যালি হচ্ছে মানে এই পিসিআর দিয়ে আরএনএটা ডিটেক্ট করা হয়। ওকে, এটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট আর কি। অ্যান্টিজেন টেস্ট মানে আমরা হচ্ছে ওই প্যাথোজেনটার একটা বডি পার্টটাকে ডিটেক্ট করব। অ্যান্টিজেন টেস্ট হচ্ছে মোর ডিরেক্ট মেথড আর কি, আমরা সরাসরি প্যাথোজেনটাকে ডিটেক্ট করতেছি। ওকে, খুবই ডিরেক্ট মেথড। এবং সেই প্যাথোজেন ডিটেকশনের জন্য আমরা যদি ওই নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি, অথবা তার আদার বডি পার্ট, ধরো এনভেলাপটাও ডিটেক্ট করতে পারি। আচ্ছা, আর এখন কোভিড-19 এর যে টেস্ট গুলো প্রচলিত এখন পর্যন্ত ওয়ার্ল্ডে, ইনক্লুডিং বাংলাদেশ, সেটাতে নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করা হয়। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে, এখন এই কোভিড-19 যখন আমাদের বডিতে ঢোকে, ঢোকার পর সে কোভিড-19 কি করে আমাদের বডিতে হচ্ছে ইনফেকশন করতে পারে। যদি ইনফেকশন করে, তখন আমাদের বডি আসলে কি করবে? আমাদের বডির এটা হচ্ছে ন্যাচারাল একটা টেন্ডেন্সি আছে, যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি, ইমিউনিটি বলি। যখনই কোনো কিছুতে আমাদের বডি ইনফেক্টেড হয়, আমাদের বডি এইটার এগেনস্টে হচ্ছে ইমিউন রিয়াকশন দেয়। ইমিউন রিয়াকশন মানে কি, আমাদের বডি না ওইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে থাকে, তৈরি করে। অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন বেসিক্যালি, হ্যাঁ। অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, যে প্রোটিনগুলো হচ্ছে সেই ইনভেডার মাইক্রো অর্গানিজমটাকে, ইনভেডার প্যাথোজেনটার সাথে যুদ্ধ করে, ফাইট করে, করে তাকে হচ্ছে মেরে ফেলার চেষ্টা করে আর কি, হ্যাঁ। তো এই কোভিড-19 যখন আমাদের বডিতে কি বলে ইনফেকশন, মানে কি বলে এটা, কি বলে ইনফেকশন, ইনফেকশন বলতে ঠিক না, মানে আমাদের বডিতে যখন ঢোকে আর কি, হ্যাঁ। ঢোকার পরে আমাদের বডি এই কোভিড-19 এর এগেনস্টে হচ্ছে
অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয়। অ্যান্টিবডি হচ্ছে ওই ইমিউন সেল আর কি, যেই অ্যান্টিবডি কাজ হচ্ছে কোভিড-19 কে মেরে ফেলা। ওকে, তো এখন যদি আমরা এই অ্যান্টিবডিটাকে এবং একটা জিনিস মনে রেখো, এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তারা হচ্ছে খুব স্পেসিফিক হয়। হ্যাঁ, আমাদের বডিতে নর্মালি দুই টাইপের অ্যান্টিবডি আছে ইন জেনারেল আর কি। এক টাইপের অ্যান্টিবডি হচ্ছে যেগুলো হচ্ছে নন স্পেসিফিক টাইপ আর কি। হ্যাঁ, আর প্রথমে আমাদের বডিতে অলওয়েজ হচ্ছে নন স্পেসিফিক এই অ্যান্টিবডি আমাদের বডিতে কন্টিনিউয়াসলি থাকে আর কি। হ্যাঁ, তো যখনই কোনো ফরেন পার্টিকেল আমাদের বডিতে ঢোকে তখনই হচ্ছে নন স্পেসিফিক অ্যান্টিবডিগুলো প্রথমে যে সেটাকে মেরে ফেলার চেষ্টা করে। এরপরে আমাদের বডি হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করা শুরু করে পার্টিকুলার ওই ফরেন পার্টিকেলের এগেনস্টই আর কি। সো কোভিড-19 যখন আমাদের বডিতে ঢুকবে তখন আমাদের বডি কোভিড-19 এর স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করবে আর কি। তো এখন যদি আমরা এই অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি তাহলেও হচ্ছে কিন্তু আমরা বলতে পারবো যে কোভিড-19 তে ইনফেকশন হয়েছে। এই যে অ্যান্টিবডি টেস্টের উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিবডিটা ডিটেক্ট করা। বুঝছো ব্যাপারটা? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার যদি জ্বর আসে বা আদার সিমটমস দেখা দেয় তো তার কতদিন পরে টেস্ট করা উচিত? লাইক এখন তো অনেকেই জ্বর হয়ে সেরেও যাচ্ছে, সবাই তো টেস্টও করে না। স্বাভাবিক। জ্বর হয়ে ছেড়ে গেলে আর টেস্ট করে কি হবে আর কি। হ্যাঁ, তো ওই কতদিন পরে করব জ্বরের? দেখা যায় যে জ্বরটা 3 দিন থেকে টেস্ট, মানে অনেকে টেস্ট করে 3 দিন পর, আবার 3 দিন পর ভালো হয়ে যায়। না, টেস্টের জন্য আগে 1-2 দিন আগে তো জানাতে হয় তাদের। ইয়ার ক্ষেত্রে কোভিড-19 এর ক্ষেত্রে তো এমন কোনো রুলস নেই। হ্যাঁ, যে জ্বর আসা 3 দিন পরে টেস্ট করতে কি হবে না। কারণ তুমি যদি অ্যান্টিজেন টেস্ট করো পিসিআর দিয়ে, তোমার তো উচিত আসলে জ্বর আসার সাথে সাথে টেস্ট করা। কি বুঝছো? জি। অ্যান্টিজেন টেস্ট করলে জ্বর আসার সাথে সাথে টেস্ট করা উচিত আর কি। আর অ্যান্টিবডি টেস্ট করলে সেই ক্ষেত্রে আসলে কিছুটা, সেই ক্ষেত্রে কয়েকদিন ওয়েট করার ব্যাপার আছে। কিন্তু কয়দিন পর কোভিড-19 এর ক্ষেত্রে এটা এখন এস্টাবলিশ না। এখনো কিন্তু ক্লিয়ারলি সবাই জানে না এক্সাক্ট কয়দিন পর হচ্ছে তোমার ইয়েটা অ্যান্টিবডি বডিতে এনাফ অ্যান্টিবডি মানে ডিটেকশন লেভেলের অ্যান্টিবডি বডিতে তৈরি হয়। এখন পর্যন্ত লোকজন জানে না আর কি। আচ্ছা। কোভিড-19 এমনি এমনিও তো স্যার অনেকে সুস্থ হয়ে যাচ্ছে জ্বর টর হয়ে, তো ওটা কোভিড এর জন্য ছিল বা এমনি ছিল ওটাও তো বোঝা যায় না। হ্যাঁ, লাইক এক একজনের ইমিউন সিস্টেম এক এক রকম, তো এর জন্যই তো না স্যার। কোভিড-19 এর মেজরিটি ইনফেকশনই কিন্তু হচ্ছে কি জানি বলে অ্যাসিম্পটোমেটিক। জি জি। অ্যাসিম্পটোমেটিক মানে হচ্ছে যে কোনো সিমটমই প্রকাশ পাবে না। মানে অনেকেই ইনফেকশন দেখা গেছে কি দেখা যাবে, মানে এটা বলতেছি যে দেখা যাবে, দেখা গেছে বলতেছি না, কেন পরে বলতেছি যে দেখা যাবে যে অনেকেরই ইনফেকশন হয়েছিল এবং ইভেনচুয়ালি তারা সুস্থ হয়ে গেছে উইদাউট এনি সিমটম। এগুলাকে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন বলে আর কি। হ্যাঁ, মানে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে কিন্তু কোনো সিমটম গুলো করবে না, মানে তারা অসুস্থ হয়ে যাবে না, আবার তারা সুস্থ হয়ে যাবে আর কি ইভেনচুয়ালি। কোভিড-19 এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট তারা হচ্ছে গেস করতেছে যে সিমটোমেটিক এর থেকে অ্যাসিম্পটোমেটিক কেসেস এর সংখ্যাই বেশি। ওকে, কিন্তু এখন হচ্ছে এটা একদম কনফার্ম করে বলা যাচ্ছে না। কেন? কারণ এটা বলতে গেলে তো স্টাডি করতে হবে। ওকে, যে যে আসলে এতজন লোক অ্যাসিম্পটোমেটিক্যালি ইনফেক্টেড হয়েছিল আর কি। এই স্টাডি না করে আসলে বলা যাবে না। এই স্টাডি হবে, হ্যাঁ, এই স্টাডি কিছু জায়গায় হচ্ছে স্মল স্কেলে হচ্ছেও, এবং আস্তে আস্তে মানে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইডই দেখবে এটা নিয়ে একটা ভালো বড় আকারের স্টাডি শুরু হবে, যে রিয়েল সিনারিও জানতে। যে আমরা এখন বাংলাদেশে কি জানতেছি, আমরা জানতেছি যে এই যে কত, আচ্ছা আমি না লাস্ট ডেটাটা জানি না, হ্যাঁ, যে এখন পর্যন্ত কতজন ইনফেক্টেড হয়েছে। যে আমরা জানতেছি যে এতজন ইনফেক্টেড হয়েছে, বাট হয়তোবা দেখা যাবে যে ইনফেক্টেড এর থেকে অনেক বেশি হয়েছিল, তাদের কখনো সিমটম প্রকাশ পায়নি, এই জন্য হচ্ছে আর কি টেস্ট করা হয়নি আর কি। তো এগুলা করা হবে আস্তে আস্তে, রিয়েল সিনারিও জানতে গেলে টেস্ট আসলে করার লাগবে। হ্যাঁ স্যার, আসলে কি আম্মুর 2 দিন ধরে জ্বর, ভালোই জ্বর,
তো বুঝতেছি না যে টেস্ট করাবো কি করাবো না, নাকি একটু ওয়েট করবো দেখি ভালো হয়ে যায় কিনা। কদিন এখন থেকে বেশ 2 দিন থেকে? 2 দিন ধরে, হ্যাঁ গতকাল থেকে আজকে অনেক জ্বর। মানে এখন সিচুয়েশন ভালো না তো, টেস্ট করাতে পারলে করে ফেলে ভালো মনে হয়। আচ্ছা। মানে করাতে পারলে আর কি, মানে এখন এবার কষ্ট করে হাসপাতালে গিয়ে মানে এখন আসলে কি মানে হুম। এটা একটু আনফরচুনেট ব্যাপার, কারণ হচ্ছে টেস্ট করানোটা মানে অনেক সময় নেসেসারি। কেন এখন আল্লাহ না করুক হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায়, মানে হসপিটাল তো অ্যাডমিশনই নিতে দেয়, মানে ভর্তি করতে চায় না। রিপোর্ট হসপিটালে ছাড়া। গেলেই বলে হচ্ছে যে রিপোর্ট দেখান, তো এই জন্য হচ্ছে রিপোর্ট করে রাখা ভালো, মানে সেফার আর কি। আচ্ছা, দেখি স্যার আজকে, দেখি অ্যাটলিস্ট জ্বরটা যদি নেমে যায় তাহলে না হয়। আম্মু তো অন্য কিছু চিন্তা করতেছে না, তারপর আমার একটু ভয় লাগতেছে আর কি। ওকে, না যেহেতু জ্বর চলে আসছে, হ্যাঁ, জ্বর আসছে, টেস্ট করলে মানে যদি কোভিড হয়ে থাকে টেস্ট করলে পজিটিভ চলে আসবে আর কি, কারণ অলরেডি হুম। সিমটম, হ্যাঁ। সো মানে ফিভার ইটসেলফ ইজ এ সিমটম। সো তবে এখন হচ্ছে কি প্রচুর ইয়া হচ্ছে ওই তোমার ওই মানে ওই ভাইরাল ফিভার প্রচুর হচ্ছে আর কি, মানে নন কোভিড ভাইরাল ফিভার আর কি। হ্যাঁ। সো এখন সিমটম তো আসলে একদম আলাদা করা খুব ডিফিকাল্ট, কারণ এই কমন কোল্ডের সিমটম তো ইউজুয়ালি সেম। ওইটাই স্যার, এর জন্যই মানে আমি চাচ্ছি যে একটু দেখি আজকের দিনটা বা কালকে পর্যন্ত যে কি হয়, কারণ অনেকেরই আশেপাশে এরকম জ্বর হচ্ছে, সুস্থ হচ্ছে। তবে ইউজুয়ালি কিন্তু ভাইরাল ফিভার 3 দিনে ঠিক হয় না, হ্যাঁ। হ্যাঁ। ভাইরাল ফিভার মোটামুটি অনেকদিন লেগে যায়, কিন্তু 4-5 দিনের বেশি, সপ্তাহখানেকের মতো লেগে যায় আর কি। Okay. বাংলাদেশের সিচুয়েশন দেখা যাক কি হয় আর কি। মানে যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে টেস্ট, হ্যাঁ, এই নিয়ে হচ্ছে মানে ফেসবুকে এখন আসলে ফেসবুকীয় জ্ঞানীদের যন্ত্রণায় টেকা যায় না আর কি, হ্যাঁ, বুঝে না বুঝে মানুষ যা ইচ্ছা তা লিখতে থাকে আর কি। দিস ইজ নট গুড। হ্যাঁ স্যার, তার থেকে বেশি যে করোনা যেমনই হোক না কেন মানুষ এত বেশি ভয় দেখাইছে ইনিশিয়ালি, যে পরে দিয়ে তো একটা মানুষ মারা গেলে তাকে যে হচ্ছে দাফনটাও তো ঠিক মতন করতে চায়নি, রিলেটিভরাও না, অতিরিক্তই সবকিছু করছে স্যার। মানে প্রপার ইনফরমেশনের অভাব আর কি, না যেটা হচ্ছে কি হ্যাঁ। ধরো করোনা, করোনা ভয় পাওয়া উচিত, হ্যাঁ। ইটস অ্যাকচুয়ালি এ ব্যাড ব্যাড ইনফেকশন, আনপ্রেডিক্টেবল। অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রে যেটা কি যে মানুষ অলরেডি জানে যে কোর্স অফ ডিজিজ একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, যে ধরো একটা একটা প্যাথোজেন দিয়ে কি ইনফেক্টেড হলো, তারপরে কি কি ইভেন্টস ঘটবে, হ্যাঁ, এগুলো মানুষ জানে। তো বেশিরভাগ অলরেডি যেগুলা মানে এস্টাবলিশ ডিজিজ, এই কোর্স অফ ইয়ে নিয়ে মানুষজন জানে আর কি। কোভিড-19 ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এক একজনের জন্য ক্ষেত্রে এক এক রকম সিমটম দেখা দেয়। এটা অনেকে আছে যে কমপ্লিটলি ওকে, within 3 or 4 days they died, এটা অনেকেই আছে, হ্যাঁ। and they were okay, no abnormalities at all, but যে I mean suddenly they got sick and died within 3 or 4 days, এরকম ঘটনা ঘটেছে আর কি। কিন্তু তো এটা হচ্ছে যে মাত্রাতিরিক্ত প্যানিক হয়ে গেছে লোকজন, টু মাচ। এইটা হচ্ছে খারাপ, এবং এটার জি ক্ষেত্রে স্যার। হচ্ছে ডেফিনেটলি হচ্ছে ফেসবুক কিন্তু দায়ী। প্যানিক হলে তো হবে না, প্যানিক হয়ে কোনো লাভ হবে আলটিমেটলি? তারপরে যেটা হচ্ছে তুমি বললা যে মানুষ এত বেশি প্যানিকড হয়ে গেছে যে একজন মারা যাওয়ার পরও হচ্ছে যে দাফনে হ্যাঁ, যাচ্ছে না। ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত ওই মানুষটাকে অ্যাভয়েড করে চলার ট্রাই করে, এটা তো মানে ইনহিউম্যান কাজ হয়ে গেল। যেটা আসলে কি যে আবার ধরো একজন যে মারা গেল সাথে সাথে আসলে তার সামনে যাওয়া যাবে না, হ্যাঁ, সেটা গেলে সে ইট উইড বি রিস্কি। যেটা বেসিক্যালি করতে হবে লোকজনের এখন, যেটা কি মারা যাওয়ার পরে কিন্তু তাকে প্রপারলি র্যাপ করা হয় আর কি। তোমার হচ্ছে লাশ রাখার জন্য স্পেশাল ব্যাগ ট্যাগ আসছে আর কি দুনিয়াতে, হ্যাঁ। জাস্ট লাশটাকে হচ্ছে ওই ব্যাগে প্রপারলি, মানে কি বলা হয় এটাকে র্যাপ করা বলবো, আচ্ছা র্যাপই বলি, হ্যাঁ, ভালো শব্দ পাচ্ছি না। লাশটাকে হচ্ছে ওই ব্যাগ দিয়ে প্রপারলি মানে ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা একটু ডিসইনফেক্টেন্ট করে ফেলতেই হয়,
হ্যাঁ, এটা এবং ওই ব্যাগ দিয়ে যে খুব মহা ডিসইনফেক্টেন্ট করতে হবে এমন না, জাস্ট ব্যাগটা হচ্ছে তোমার হালকা একটু ইয়ে করে ফেললেই হয় আর কি। হ্যাঁ, জাস্ট ধরো হালকা ডিসইনফেক্টেন্ট করলে ইটস সেফ। সো যে এত বেশি প্যানিক হওয়ার আসলে কিছু নাই যে কেউ যাবেই না ইয়াই না আর কি। ওকে, আমাদের এই যে মাত্রাতিরিক্ত প্যানিক এটা এটা খারাপ। আবার হচ্ছে একদম গা ছাড়া ভাব, এটাও কিন্তু খুব খারাপ। মানে মিলায় ঝিলায় থাকা উচিত। এখন যে এইবার যেটা হয়ে গেছে, মানে সাম পিপল দে ওয়ার এক্সট্রিমলি প্যানিক এন্ড সাম পিপল দে ওয়ার কি বলা যায়, মানে পুরা গা ছাড়া ভাব আর কি, যে গায়ে